আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ের জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের এখানে যে 15টি এমসিকিউ ছিল, সেই 15টি এমসিকিউ এরপরে এখানে যে 10টি এক কথা প্রকাশ, অর্থাৎ এখানে 25 পর্যন্ত সবগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকের পর্বে আমরা এখানে রচনামূলক অংশ, এই যে এখানে 75 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ এখান থেকে বাকি যে কাজগুলো রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। তো শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসটি শুরু করি। তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো, এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টির জন্য প্রত্যেকটির জন্য 2 করে 10টি দিতে হবে, যেহেতু সংক্ষেপে লিখতে বলা হয়েছে। সো এক্ষেত্রে উত্তরটা তোমাকে সংক্ষেপে লেখার চেষ্টা করতে হবে। দেখো, 1 নম্বরে বলা হয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি দ্বারা কবি এখানে কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে এখানে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ফুল বলতে দেশের স্বাধীনতার সত্তা এবং মুক্তিকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, এরপরে দেখো 2 নম্বরে বলেছে, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? তো এক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা, যাত্রাপথ এখানে বলা হয়েছে 2 নম্বর, যে শওকত আলী যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কারণ চরিত্রগুলো এই যেখানে কারণ চরিত্রগুলো এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে তারা শহরের ভয়াবহতার অবস্থা থেকে পালিয়ে যেতে চায়, কারণ শহরে থাকলে তাদের মৃত্যু বা আরও বিপদের সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আমি চিরুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা বলার কারণটা কি? এটার উত্তরতে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে, অনাদরের কুলে কথাটি জীবনের একাকিত্ব ও অবহেলার অনুভূতি কথা প্রকাশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে নির্জন, মূল্যহীন ও অবহেলিত মনে করছেন, তাই তো তিনি এই কথাটি বলেছেন। শিক্ষার্থীরা, এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে যে দেওয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? এক্ষেত্রে দেখো, উক্তিটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জীবনের কঠিন বাস্তবতা, মানসিক যন্ত্রণা এবং শত্রুদের প্রতি ক্রমবর্ধমান ঘৃণার প্রকাশ ঘটেছে। এখানে শত্রুদের প্রতিদিনকার মানসিক ক্ষত এবং যুদ্ধের নৃশংসতার কথা, সৃষ্ট অভ্যন্তরীণ বেদনা ও শোককে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে দু বোকা এইটা আর এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও রয়েছে বা আছে, কথাটি দ্বারা ব্যাখ্যা করো। আমি আবার বলছি প্রশ্নটি, দুর্বোকা এটা এমন কি যোগ যে এর চেয়ে বড় যোগও আছে, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে দেখো যে কথাটির মাধ্যমে ওসমান বোঝাতে চেয়েছে যে প্রকৃতিতে যোগ শুধু শরীরের রক্ত চুষে নেয় না, তেমনি সমাজে এমন অনেক যোগ আছে যারা চাষিদের শ্রমের ফল শোষণ করে, তারা ভোগ করে, তারা তাদের এই যে কষ্টের ফসলের বড় অংশ দখল করে নেয়। এটা ছিল 5 নম্বর কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে, তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? আমি আবারও বলছি, তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, কথাটি দ্বারা কবি এখানে কি বুঝিয়েছেন? তো সেক্ষেত্রে দেখো, কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে কবি তার প্রিয় বাংলা প্রকৃতি, জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। পৃথিবীর ব্যস্ত পরিবর্তনের মাঝেও এই প্রিয় স্থান ও স্মৃতির সাথে তার সম্পর্ক অমিল থাকবে। তিনি বিশ্বাস করেন বাংলার প্রকৃতি এবং তার স্নিগ্ধ রূপ ধারণ তাকে কখনো ভুলিয়ে দেবেন না, এই জন্য কবি এই কথাটি বলেছেন। শিক্ষার্থীরা, এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, গেরিলা যুদ্ধ কাকে বলে ব্যাখ্যা করো। গেরিলা যুদ্ধ হলো একটি বিশেষ যুদ্ধ কৌশল যেখানে ছোট প্রশিক্ষিত দল অতর্কিত আক্রমণ বা ধোঁকামূলক গোপন পদ্ধতিতে বড় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার একটি প্রক্রিয়াকেই বলা হয় গেরিলা যুদ্ধ। শিক্ষার্থীরা, এরপরে দেখো 8 নম্বর কোশ্চেনটি আমরা একটু দেখে নিই। এখানে 8 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে যে ইবনে বতুতার ভ্রমণ রচনাটির তথ্যমূলক লেখা বলা হয় কেন? আমি আবারও বলছি, ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক
লেখা বলা হয় কেন? তো এক্ষেত্রে দেখো, রচনাটি তথ্যমূলক লেখা বলা হয় কারণ এতে বিভিন্ন দেশের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তথ্য বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে। তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে পাঠক সেসব স্থানের সঠিক তথ্য পরিবেশন সম্পর্কে ধারণা পায়। শিক্ষার্থীরা, এরপরে দেখো 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে শব্দকে ভালোবাসে সে খুব, শব্দকে আদর করে সে সুখ পায়, সেই হতে পারে কবি। কথাটি বুঝিয়ে লেখো। আমি আবার বলছি, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে সুখ পায়, সেই হতে পারে কবি। কথাটি দ্বারা কি বুঝিয়েছেন? এখানে এই কথাটির অর্থ হলো কবি হওয়ার জন্য শব্দের প্রতি যে ভালোবাসা এবং তাদের মাধ্যমে অনুভূতির প্রকাশ করার ক্ষমতা থাকা জরুরি। শব্দকে সঠিকভাবে ব্যবহার করে সৌন্দর্য এবং ভাবের মাধুর্য সৃষ্টি করাই কবির প্রকৃত আনন্দ এবং সৃজনশীলতার উৎস। শিক্ষার্থীরা, এরপরে দেখো 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে, এখানে দেখো 10 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই বলতে কবি কি বুঝিয়েছেন? তো সেক্ষেত্রে দেখো, এই হৃদয়ের চেয়ে বড় কোনো কাবা বা মন্দির নেই বলতে হৃদয়ের মহত্ব ও পবিত্রতার কথা বোঝাতে চেয়েছেন। মানুষের হৃদয়ের ভালোবাসা, মানবতা ও সততা থাকে, যা যে কোনো ধর্মীয় স্থান বা উপাসনালয়ের চেয়ে শ্রেষ্ঠ। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে এখানে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, এই যে এখানে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।